আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের বইয়ে 156 পাতা থেকে পড়া শুরু করব। এর আগে যা যা পড়িয়েছি সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে বা প্লেলিস্টে আছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করলাম। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখি তোমাদের বইয়ের 156 পাতায় কী পড়া আছে। দেখতে পাচ্ছি স্থাপত্য, ভাস্কর্য ও সংগ্রহশালা। একটু পড়ি, তাহলে বুঝতে পারবো কী বলতে চেয়েছি। দিদিমণি সবার বেড়ানোর কথা শুনলেন, তারপরে বললেন, তোমরা যা দেখেছো সেগুলো কোনোটা স্থাপত্য, কোনোটা সৌধ, আর তাদের দেয়ালে নানা রকম নকশা বা ভাস্কর্য দেখেছো। মা জিজ্ঞেস করলো, দিদি স্থাপত্য কোনগুলোকে বলে? পুরোনো দিনের বাড়ি, মন্দির, গির্জা, মসজিদ যা দেখেছো সবই স্থাপত্য। যেমন কোণার্কের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ। মা জিজ্ঞেস করলো, দিদি তাহলে সৌধ কি? সৌধও একটা স্থাপত্য, তবে তার সঙ্গে কারো না কারো স্মৃতি জড়িয়ে থাকে। মা বলল, মমতাজ মহলের স্মৃতিতে তৈরি হয়েছে তাজমহল, এটা একটা সৌধ। ঠিক বলেছ। পলাশ বলল, দিদি ভাস্কর্য কি? পাথর বা অন্য কিছুর গায়ে খোদাই করা নকশা, মূর্তি ফুটিয়ে তোলা হয়, এটাই হলো ভাস্কর্য। দেখো, এতদূর পড়ে আমরা 3টি প্রশ্ন সঠিক উত্তর জানতে পারলাম। ভাস্কর্য বলতে কী বোঝো, সৌধ বলতে কী বোঝো, আর স্থাপত্য কাকে বলে। এর উপর ভিত্তি করে যে ছবিগুলো রয়েছে, ছবিগুলোর কোনটি স্থাপত্য, কোনটি ভাস্কর্য আর কোনটি সৌধ, দেখো চার্টের আকারে বলে দেওয়া হয়েছে। তোমরা সহজেই বুঝতে পারবে। এরপর আমরা পরের পড়া দিয়ে এগিয়ে যাই। চলো বাঁচাই আমাদের স্থাপত্য। নমিতা বলল, দিদি এই স্থাপত্য ভাস্কর্যগুলো কি এখনও আগের মতো রয়েছে? দিদিমণি বললেন, পৃথিবীতে অনেক স্থাপত্যই কয়েক হাজার বা কয়েকশো বছরের পুরনো। ভূমিকম্প, বন্যা, ঝড় বৃষ্টিতে সেগুলোর অনেক ক্ষতি হয়েছে। কোণার্কের সূর্য মন্দিরের একটা বড় অংশ ভূমিকম্পে ভেঙে পড়েছিল। রাজীব বলল, আর কিভাবে স্থাপত্য আর ভাস্কর্য নষ্ট হয় দিদি? তখন দিদিমণি বললেন, কলকারখানা, গাড়ির ধোঁয়া, ধুলোতেও স্থাপত্যের ভাস্কর্যের ক্ষতি হয়। তাজমহলের সাদা মার্বেল পাথর সব এখন সাদা নেই, তার গায়ে কোথাও কালচে, কোথাও হলদে ছাপ পড়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওই একই অবস্থা। তপন বলল, আমাদের গ্রামে একটা 300 বছরের পুরনো মন্দির আছে। দেওয়ালের গায়ে নানা ধরনের টেরাকোটার কাজ ছিল, কিন্তু কিছু লোক অন্যায়ভাবে সেগুলো খুলে নিয়ে গেছে। দিদি বললেন, শুধু তাই নয়, অনেক সময় কিছু মানুষ স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে আঁচড় কাটে, পানের পিক ফেলে, দেওয়ালের নাম লেখে। এইভাবে অনেক সুন্দর জিনিস নোংরা বা নষ্ট হয়ে যায়। তোমার বাড়ি বা স্কুলের কাছে নষ্ট হয়ে যাচ্ছে এমন পুরনো স্থাপত্য, যেটা বাড়ি, মন্দির, গির্জা, মসজিদ ইত্যাদি, খুঁজে বার করো, আলোচনা করে লিখে ফেলো। দেখো কোথায় স্থাপত্য আছে, কোথায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, এই সম্পর্কে একটা চার্ট দিয়েছি। চার্টটা যদি তোমরা পূরণ করতে পারো তোমরা সহজেই বুঝতে পারবে। ধরো একটা আলোচনা করা হলো, কোথায় স্থাপত্য আছে। স্কুলে যাওয়ার পথে তোমাদের একটা পুরনো দুর্গা দালান আছে, এখানে স্থাপত্য আছে। এটা কতদিন আগেকার? প্রায় ধরো 200 বছর আগেকার। স্থাপত্যটি কোন কোন অংশ নষ্ট হয়েছে? দালানটা নষ্ট হয়ে গেছে, কিছুটা ভেঙে গেছে, আর বাইরে প্লাস্টারের কিছু অংশ ছেড়ে যাচ্ছে। কি কারণে নষ্ট হচ্ছে? কারণ দীর্ঘদিন সংস্কার করা হয়নি, রোদ, জল, ঝড়, বৃষ্টি ইত্যাদির কারণে নষ্ট হয়ে যাচ্ছে। স্থাপত্য রক্ষা করার জন্য তুমি কি করতে পারো? স্থাপত্যটি রক্ষা করার জন্য প্রথমত সংস্কার করতে হবে, রাজমিস্ত্রিদের দিয়ে নতুন করে প্লাস্টার করিয়ে রং করতে হবে। দেখো এইভাবেই এটা আমরা পূরণ করছি। পরে রয়েছে, কোন স্থাপত্য বা ভাস্কর্য দেখতে পেলে আমরা কি করব আর কি করব না সেগুলো লিখে ফেলি। দেখো, যতটা সম্ভব এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আর এলাকায় মানুষজনকে স্থাপত্য বা ভাস্কর্যের গুরুত্বটা সম্পর্কে সচেতন করতে হবে। আর কি করব না, এলাকাটিতে নোংরা বা আবর্জনা ফেলা চলবে না, স্থাপত্য বা ভাস্কর্যের গায়ে কোনো রকম লেখা বা আঁচড় কাটা চলবে না। ঠিক আছে? এইভাবে তোমাদের
157 পাতা পড়াটা পড়িয়ে দেওয়া হলো। এরপরে আমরা দেখি কি আছে, নানা রকম সংগ্রহশালা। দিদিমণি বললেন, রাখাল দাদুর মতো তোমরাও জাদুঘর বানাতে পারো। দিলীপ বলল, এত পুরনো জিনিসপত্র পাবো কোথায়? দিদিমণি বললেন, সব সংগ্রহশালা শুধু পুরনো জিনিস দিয়ে হয় না, এখনকার ব্যবহার করা জিনিস দিয়েও সংগ্রহশালা তৈরি করা হয়। রহমান বলল, আমাদের এক চাচার বাড়িতে 100 রকমের চাল রয়েছে, এই চাল জোগাড় করা তার শখ। দিদিমণি বললেন, বিজ্ঞানের জিনিসপত্র জোগাড় করে সংগ্রহশালা করা যায়, আবার নামকরা মানুষদের লেখাপত্র ব্যবহার করা জিনিসপত্র দিয়েও সংগ্রহশালা করা যায়। তোমরা কি কেউ এমন সংগ্রহশালা দেখেছ? প্রথমে আসছে আদিবাসী মানুষের সংগ্রহশালা। গত বছর ডমরু রাঁচি বেড়াতে গিয়েছিল, সেখানে বিরসা মুন্ডার নামে একটা মিউজিয়াম দেখেছে ডমরু। সেখানে ওই অঞ্চলের পুরনো মানুষের ব্যবহার করত এমন নানা জিনিসপত্র রাখা রয়েছে। মাছ ধরার নানা রকম জাল আর যন্ত্রপাতি, নানা ধরনের ছুরি, কাটারি আর কাস্তে, আদিবাসী মেয়েদের গয়নাগাটি, পোশাক ও বাসনপত্র রাখা রয়েছে। তারপরে দেখো বাঁশের মধ্যে মিউজিয়াম। রসুল একবার একটা বাস দেখতে গিয়েছিল, তাতে বিজ্ঞানের নানা রকম যন্ত্রপাতি রয়েছে, নানা রকম ছবি। একটা সুইচ টিপলে পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে, আবার একটা আয়না, তাতে তাকালে মুখ বদলে যায়। স্যার বলেছেন, বাসটা আসলে বিজ্ঞানের সংগ্রহশালা, ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের ও সাধারণ মানুষদের বিজ্ঞান শেখায় ও বোঝায়। জাদুঘরে ওরা কলকাতার একটা প্রাচীন জাদুঘর রয়েছে, ভারতীয় জাদুঘর। এই জাদুঘরটা দেশের সবচেয়ে পুরনো। সেখানে রানী তার বাবা মায়ের সঙ্গে গিয়েছিল, ওরা একটা মমি দেখেছিল। বাবা বলেছিলেন, মিশরের দেশের রাজা রানী মারা গেলে তাদের মৃতদেহ ওষুধ দিয়ে রাখা হতো, এই মৃতদেহগুলোকে মমি বলা হয়। এছাড়া জাদুঘরে ওরা অনেক পুরনো কীর্তি ও আরও নানা রকম জিনিস দেখেছিল। কয়েকটি সংগ্রহশালা। দিদিমণি বললেন, আজ তোমাদের কয়েকটি সংগ্রহশালার কথা বলি। তোমরা যদি কেউ এদের কোনোটায় গিয়ে থাকো, তবে কী কী দেখেছো তা খাতায় লিখে ফেলো। দেখো, স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালার প্রথমেই আমরা পাচ্ছি রাজা ভাতখাওয়ার প্রকৃতি বীক্ষণ কেন্দ্র। জলপাইগুড়ি জেলায় বক্সার অরণ্যের মাঝখানে এই সংগ্রহশালা। ভুটানের রাজার সঙ্গে কোচবিহারের রাজার যুদ্ধ হয়েছিল। এই সংগ্রহশালার দেওয়ালে সেই যুদ্ধের ছবি আঁকা আছে। নানা ধরনের ভেষজ উদ্ভিদ রয়েছে, নানা ধরনের পশু পাখির মৃতদেহ ওষুধ দিয়ে রাখা আছে। এই পশু ও পাখিদের দেখলে বক্সার জঙ্গল সম্পর্কে ধারণা তৈরি হয়। পরেরটা আছে নয়াপিংলার পটচিত্রের সংগ্রহশালা। পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামে রং বেরঙের পটচিত্রের জন্য বিখ্যাত। কাপড়ে বা কাগজের ওপর নানা রঙের ছবি আঁকা। ঘরে ঘরে নানা পটচিত্র রাখা রয়েছে, কিছু কিছু পটচিত্র বেশ পুরনো। লেপচা মিউজিয়াম। দার্জিলিং জেলায় কালিম্পংয়ে আছে একটা লেপচা মিউজিয়াম। সেখানে নানা ধরনের লেখা পট সংগ্রহ করা রয়েছে, আর রয়েছে পুরনো দিনে মানুষের ব্যবহার করা নানা জিনিসপত্র। গান্ধী স্মারক সংগ্রহালয়, ব্যারাকপুর। দেখো, উত্তর 24 পরগনায় ব্যারাকপুরে রয়েছে এই সংগ্রহশালা। মহাত্মা গান্ধীর ব্যবহার করা নানা জিনিসপত্র এখানে রয়েছে। তাছাড়া অনেক রকম বইপত্র, নানা ধরনের মূর্তি ও ছবি রয়েছে এই সংগ্রহশালায়। দীঘা বিজ্ঞান কেন্দ্র। এই বিজ্ঞান কেন্দ্রে রয়েছে আকাশ দেখার ব্যবস্থা। সামুদ্রিক নানা মাছ জীবন্ত অবস্থায় রাখা আছে কাঁচের ভেতর। বৃষ্টির জল সংরক্ষণের মডেলও করা রয়েছে এখানে। এগুলো দেখে বেশ সহজ লাগে বিজ্ঞানের বিষয়গুলো, বেশ মজা করে বোঝা যায়, জানা যায়। এছাড়াও বর্ধমান, পুরুলিয়াতেও বিজ্ঞান কেন্দ্র রয়েছে। বিড়লা শিল্প কারিগরি সংগ্রহশালা। কলকাতাতে এই সংগ্রহশালাটি অবস্থিত। এটি পূর্ব ভারতের সবচেয়ে পুরনো বিজ্ঞান মিউজিয়াম। বহু রকমের যন্ত্রপাতি নমুনা রাখা রয়েছে, সেগুলো কিভাবে কাজ করে তারও ছবি ও মডেল বোঝানো রয়েছে। এখানে একটি নকল কয়লার খনি রয়েছে, সেটা একেবারে আসল কয়লা খনির আদলে গড়া। গুরু সদয় দত্ত মিউজিয়াম। কলকাতাতে খানিক দূরে
ঠাকুরপুকুরে ব্রতচারী গ্রাম। সেখানে ব্রতচারী প্রতিষ্ঠাতা গুরু সদয় দত্তের নামে একটি সংগ্রহশালা রয়েছে। বাংলার লোকশিল্পের নানা জিনিসপত্র আছে এই সংগ্রহশালায়। এরপরে তোমাদের 159 পাতার পর 160 পাতায় চলে আসি। স্থাপত্য ভাস্কর্য সংগ্রহশালা, মহাত্মা গান্ধীর কথা। দিদিমণি বললেন, ব্যারাকপুরে মহাত্মা গান্ধী নামে যে সংগ্রহশালাটি রয়েছে সেটা একদিন তোমাদের দেখাতে নিয়ে যাব। প্রাপ্তি বলল, আমরা তাহলে মহাত্মা গান্ধীর বিষয়ে ভালো করে অনেক কিছু জানতে পারবো। দিদিমণি বললেন, গান্ধীজি অনেক মানুষকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ভারতকে স্বাধীন করার জন্য তার অবদান বিরাট, তাই তাকে জাতির জনক বলা হয়। তার কথা আমাদের সবার শোনা উচিত বা জানা উচিত। দেশের সমস্ত মানুষ সব ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকুক, তাই তিনি চেয়েছিলেন। মাসুদ বলল, দিদি আজ তাহলে আমরা মহাত্মা গান্ধীর কথা জানবো। দিদি বললেন, মহাত্মা গান্ধীর পুরো নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী। 1869 খ্রিস্টাব্দে 2রা অক্টোবর তার জন্ম হয়। নীলাঞ্জন বলল, দিদি গান্ধী ছোটোবেলায় কেমন ছিলেন? তিনিও কি ছোটোবেলায় স্কুলে যেতেন? দিদি বললেন, গান্ধীজি তোমাদের মতো স্কুলে পড়তেন। ছোটোবেলা থেকে তিনি খুব ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন। এমনকি পরীক্ষার সময়ও সহপাঠীর উত্তর দেখে লেখার উত্তর দিতেন না। একবার তেমন সুযোগ পেলেও গান্ধীজি পাশের ছাত্রের দেখে উত্তর লেখেননি। ছোট থেকেই তার সততা ও সত্যের প্রতি আগ্রহ ছিল। বড় হয়ে তিনি সত্যাগ্রহের ওপর বেশি জোর দিয়েছিলেন। মাসুদ বলল, দিদি সত্যাগ্রহ কি? দিদি বললেন, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখেছিলেন কালো মানুষদের উপর সাদা মানুষের অত্যাচার করে। সেই অত্যাচারের প্রতিবাদে গান্ধীজি আন্দোলন শুরু করেছিলেন। তখন থেকেই তিনি মনে করতেন যে সবসময় সত্য আচরণ করাই মানুষের কাজ। সত্য কথা বলা, সৎ ও সরল জীবনযাপন করা ওপর তিনি জোর দিতেন। সবসময় সত্যের জন্য যে আগ্রহ বা উৎসাহ থেকেই সত্যাগ্রহ কথাটা এসছে। তারপর কি লেখা রয়েছে? নীলাঞ্জন বলল, দিদি গান্ধীজি অহিংসার কথাও বলতে শুনেছি। গান্ধীজি সবসময় অহিংসার কথা বলতেন। তিনি মনে করতেন সব মানুষের অহিংসা ও সত্যাগ্রহের পথে চলার চেষ্টা করা উচিত। ধর্ম, জাতপাত, সম্প্রদায়, গায়ের রং কোনো কিছু দিয়েই মানুষে ভেদাভেদ করা উচিত নয়। প্রাপ্তি বলল, দিদি শুনেছি কবিগুরু গান্ধীজিকে মহাত্মাজি বলে ডাকতেন। দিদিমণি বললেন, গান্ধীজির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রদ্ধার সম্পর্ক ছিল। সুভাষচন্দ্র বসুকেও মহাত্মা গান্ধী খুব সম্মান করতেন। গান্ধীজি সবসময় বলতেন নিজের কাজ নিজে করা উচিত। দেখো, এখনো পর্যন্ত যা পড়লাম সমস্ত প্রশ্নগুলো লিখে দেওয়া হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারবে। আর আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে। তোমরা সবাই ভালো থাকবে।